সেন্স অফ ডিফিট বা হেরে যাওয়ার যে অনুভূতি, সেই হেরে যাওয়ার অনুভূতি আমাদের অনেকের মধ্যে হচ্ছে। অনেকে হয়তো ভাবছি যে হয়তো ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। হয়তো অপরাধের আশেপাশে আমরা পৌঁছাচ্ছি, কিন্তু ধরতে পারছি না অপরাধীকে। আমরা সবাই বুঝতে পারছি যে যারা অপরাধী তারা অত্যন্ত চালাক, অত্যন্ত মেধাবী, অত্যন্ত শিক্ষিত, ফরেন্সিক সায়েন্স জানে, মেডিকেল লিগাল কেসেস জানে, স্যালাইন দিয়ে কিভাবে মেঝে মুছতে হয় সেটা জানে, 3D ম্যাপিং এড়িয়ে গিয়ে কি করে প্রমাণ লোপাট করতে হয় সেটা জানে, এবং জানে যে অভয়া যদি বেঁচে থাকে বা অভয়া যদি বেঁচে থাকতো তাহলে তাদের ব্যবসা, তাদের ধান্দা, তাদের সাম্রাজ্য এবং তাদের সরকার হয়তো 1 মিনিটের মধ্যে পড়ে যেত, যেটা এখনো হয়তো পড়তে পারে। এখনো হয়তো তাদের এই ব্যবসা, তাদের এই অনৈতিক কারবার, সেটা তার শাটার নামিয়ে দেওয়া যেতে পারে যদি আমরা ধৈর্য ধরে একের পর এক যে নতুন নতুন আপডেটগুলো আসছে সেগুলো শুনি, বুঝি এবং তারপর চোয়াল শক্ত করি। আর জবাব চাই বাংলাতে আমার কাছে কিছু তথ্য রয়েছে, এবং সকাল থেকেই যে তথ্যগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করছিলাম সেখান থেকে যেটা বুঝতে পারছি যে অভয়া মেয়েটি অনেক কিছু জেনে ফেলেছিল, অনেক কিছু জেনে ফেলেছিল, কিন্তু কি জেনেছিল সেইটা সবচেয়ে বড় কথা। কারণ দেখুন, বারবার বলা হচ্ছে যে এই সেমিনার রুমে এদের উপস্থিতি এবং খুনটা আলাদা, সেমিনার রুমে এদের উপস্থিতি এবং দুর্নীতির মামলা আলাদা। এই যে প্রসূন বা এই দেবাশিস সোম, এই দেবাশিস সোম এখনো হাসপাতালে ভর্তি। আমরা জানি না দেবাশিস সোমের অ্যাকচুয়ালি মেডিকেল কন্ডিশন কি, কিন্তু তিনি সিরিয়াস কন্ডিশনে বাইপ্যাপ সাপোর্টে, ভেন্টিলেশনের বাইপ্যাপ সাপোর্টে তাকে রাখা হয়েছে বেসরকারি একটি হাসপাতালে। দেবাশিস সোম, প্রসূন চ্যাটার্জিকে আজকে ইডি ধরে নিয়ে বিভিন্ন ঘরে ঘোরাচ্ছে। এরা কারা? যারা চলে এসেছিল তড়িঘড়ি সেদিন সকালবেলা, এবং ঠিক সেই জায়গা থেকে প্রশ্নটা করতে হবে যে অভয়া এমন কি জেনে ফেলেছিল যার জন্য ভোরবেলা তড়িঘড়ি এতজন সেমিনার রুমে চলে এসেছিল। এরা আসলে এসেছিল অভয়ার দেহ দেখতে, মজা দেখতে, সার্কাস দেখতে, না প্রমাণ লোপাট করতে। আইনজীবীকে সাথে রাখা হয়েছিল কেসটাকে ওয়াটার টাইট করতে, ফরেন্সিককে সাথে রাখা হয়েছিল যাতে করে ইনফ্রারেড লাইট বা ফিঙ্গারপ্রিন্ট মুছে দেওয়া যায়। কারা কারা ছিল একবার যদি আমি দেখে নিই, একবার যদি দেখি সেমিনার রুমে যারা ছিল তাদের মধ্যে থেকেই শান্তনু দে পেশায় আইনজীবী, সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী। ধর্ষণ খুনের ঘটনাস্থলে আইনজীবী কেন ছিল, এ প্রশ্ন করতে হবে। এর পাশাপাশি আবারও বলছি, শান্তনুদের পরে দেবাশিস সোম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চরিত্র, বর্তমানে হাসপাতালে ভর্তি, শরীর খারাপ হয়েছে নাকি। দেবাশিস সোম ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর, দীর্ঘদিন ধরে ফরেন্সিক মেডিসিন, মেডিকেল লিগাল কেস এই সমস্ত কিছু দেখছেন। তিনিও সেমিনার রুমে ছিলেন। কিসের জন্য? এরা সবাই সেমিনার রুমে পৌঁছে গেছিলেন। এর পাশাপাশি প্রসূন চ্যাটার্জি আপনারা জানেন, আজ সারাদিন ধরে দেখেছেন প্রসূন চ্যাটার্জির সুভাষগ্রামের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পৌঁছেছে। প্রসূন চ্যাটার্জিকে নিয়ে ক্যানিংয়ে সন্দীপ ঘোষের যে ভিলা আছে সেই ভিলাতে পৌঁছেছে প্রসূন চ্যাটার্জি, সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী, সেও উপস্থিত ছিল। অভিক দে, সবচেয়ে বড় যে ক্যারেক্টার, যে অভিক দের উপস্থিতি নিয়ে এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু তথ্য সামনে আসছে, যেগুলো আগামী 1 ঘন্টায় আপনাদেরকে আমি বলবো। এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে যারা বিশেষজ্ঞরা থাকবেন, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি থাকবেন এবং প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী থাকবেন, তাদের সাথে কাটাছেড়া করব এরা আসলে ছিল। এবং এর পাশাপাশি আবারও বলছি, অভয়া কিছু তো জেনে ফেলেছিল, খুব বড় কিছু জেনে ফেলেছিল, যার জন্য অভয়াকে বা পথের কাঁটাকে সরিয়ে দিতে স্বাস্থ্য ভবন ইনভলভ হয়েছে, লালবাজার ইনভলভ হয়েছে, কলকাতা পুলিশ ইনভলভ হয়েছে, ফরেন্সিক মেডিসিন ইনভলভ হয়েছে, আরজি করের মর্গ ইনভলভ হয়েছে, আরজি করের ডাক্তারেরা ইনভলভ হয়েছে, আরজি করের ডাক্তারদের পাশাপাশি একেবারে খোদ মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশিকা যেটা এসেছিল, অর্থাৎ স্বাস্থ্য সচিব, সেও ইনভলভ হয়েছে। একটা মেয়ে গোটা সিস্টেমকে নাড়িয়ে দিয়েছে, গোটা সিস্টেমকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে অভয়া। সেই অভয়া কি কি জানতে পারে একবার যদি
আমরা গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি অভয়া কি কি জিনিস, যে জিনিসগুলো অভয়া জেনে ফেলেছিল এবং আপনাদেরও মনে এগুলো নিয়ে সন্দেহ ছিল। একবার যদি প্লাজমাতে দেখি অভয়া কি কি জেনে থাকতে পারে, কি জেনে ফেলেছিলে অভয়া? সন্দীপ ও তার ঘনিষ্ঠদের থ্রেট কালচার, যে থ্রেট কালচার চলে এসেছে আজ অভয়া মারা যাওয়ার পরে। আপনারা যারা ডাক্তারবাবুরা রয়েছেন তারা প্রকাশ্যে এটা নিয়ে কথা বলছেন। সেই থ্রেট কালচারটা কি আসলে, বা থ্রেট কালচারের বলি হয়েছিল অভয়া? জাল ওষুধ চক্রের খোঁজ পেয়েছিলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ ফেক ড্রাগ এর আগেও আমরা দেখেছি, ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো কোনো ওষুধ কি দেওয়া হতো সেটা জেনে ফেলেছিলেন। ফার্মাসি দুর্নীতি জানতে পেরেছিলেন। গোটা বিশ্ব জুড়ে ফার্মাসি দুর্নীতি একটা ভয়ঙ্কর দুর্নীতি, এবং তার অংশ কি সন্দীপ ঘোষ ছিল? আরজি করে অঙ্গ পাচার বা অর্গান স্মাগলিং র্যাকেট, সেই র্যাকেট চলতো এবং সেইটা নিয়ে কি অভয়া জেনে ফেলেছিল? হাসপাতালের বর্জ্য পাচার বা ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে অভয়া এমন কিছু জেনে ফেলেছিল। আরজি করে মাদক পাচার চক্র নিয়ে অভয়া জেনে ফেলেছিল। আমি এই কথাগুলো কেন বলছি? কারণ কিছু মানুষ আছে, কিছু জন আছেন যারা বলছেন এগুলোর সাথে ধর্ষণ এবং খুনের কোনো সম্পর্ক নেই, যারা ফেসবুক ভরিয়ে দিচ্ছেন এটা বলে যে সন্দীপ ঘোষ আসলে শিশু পাচার নিয়ে হোক, মাদক চক্র নিয়ে হোক, অর্গান ডোনেশন নিয়ে হোক, টেন্ডার দুর্নীতি নিয়ে হোক, তা নিয়ে যে আজ জেলে এই সন্দীপ ঘোষ বা এই দুর্নীতির সঙ্গে এই ধর্ষণ বা খুনের কোনো সম্পর্ক বোধহয় নেই। এটা এখন অনেকে চালানোর চেষ্টা করছেন। ধর্ষণ এবং খুনে কি কি হয়েছে সেটা বলো। আমি বলছি ধর্ষণ, খুন এবং দুর্নীতি তিনটে একই মালায় গাঁথা হয়। তো আপনারা কি করে এটা বলতে পারছেন যে এই দুর্নীতির জন্য খুনটা হয়নি? আপনারা কি করে বলতে পারছেন এই টেন্ডার দুর্নীতির জন্য ধর্ষণটা হয়নি? আপনারা এটা কি করে বলতে পারছেন যে টেন্ডার দুর্নীতির পাশাপাশি অর্গান র্যাকেটিং এর জন্য এই ধর্ষণ বা খুনটা হয়নি? আপনারা কি করে বলতে পারছেন যে অভিক দে, যে সেখানে প্রেজেন্ট ছিল, ন্যাশনাল মেডিকেল কলেজ হোক, এসএসকেএম হোক, আরজি করে সবাই এসে উপস্থিত হলো, তার কোনো একটা নির্দিষ্ট কারণ ছিল, সেই ভোরবেলা তারা সবাই চলে এসেছিল? আপনারা কি করে বলতে পারছেন? এই থ্রেট র্যাকেট, এই থ্রেট সিন্ডিকেট এর সাথে যুক্ত নয়। এটাকে আলাদা করে দেখার চেষ্টা করবেন না। সুপ্রিম কোর্টও দেখেনি, সুপ্রিম কোর্টও নির্দিষ্টভাবে বলেছে যে এর সাথে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত থাকতে পারে এই সমস্ত কিছু। এবং ঠিক সেই জায়গা থেকে আমি একেবারে পিন পয়েন্ট করব, অভয়া অনেক কিছু জেনে ফেলেছিল। এবং ভালো করে বুঝুন, অভয়া এবং তাকে সরিয়ে দেওয়ার যে মাস্টার প্ল্যানটা বানানো হয়েছিল, তাতে অভিক দে চরিত্র, এদের মধ্যে থেকে অভিক দে, সেই অভিক দেকে নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল। কে এই অভিক দে? একবার যদি দেখাই, এই সঞ্জীব মুখার্জি জানতেন অভিক দে রয়েছে, তারপরেও তিনি চুপ ছিলেন। একাধিক এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে এবং এই লাল জামা, একে নিয়ে অভয়ার মা বাবাও এর আগে বলেছে যে অভিক দে আমরা জানতাম না, কিন্তু এই লাল জামা কিছু একটা খুঁজছিল। কি খুঁজছিল? এই অভিক দে কে? একবার যদি অভিক দের প্রোফাইলটা একবার যদি দেখি অভিকদের প্লাজমাতে কে অভিক দে। নারায়ণদিঘি বর্ধমানের বাসিন্দা এই অভিক দে অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায় কিছুদিনের মধ্যেই এসএসকেএম এর জুনিয়র ডাক্তার এই অভিক দে। এর পাশাপাশি বর্ধমান মেডিকেলেও কাজ করেছেন, যেখান থেকে এখন সাসপেন্ড করা হয়েছে তাকে। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য, অত্যন্ত পাওয়ারফুল। তৃণমূল ছাত্র পরিষদের মেডিকেল ইউনিটের মাথা, উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি আছে, ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সাথে ছবি আছে। টিএমসিপি মেডিকেল সেলের প্রাক্তন সদস্য, কারণ টিএমসিপি হাত ধুয়ে ফেলেছে। তারা বলছে অভিকদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এই অভিক। সেদিন ভোরবেলা সন্দীপ ঘোষ, অভিক সবাই অভয়ার দেহ উদ্ধারের সময় সেমিনার রুমে উপস্থিত ছিলেন। কেন ছিলেন? কি করতেছিলেন? এই প্রশ্নটা আজ ময়ূকের প্রশ্ন ঠিক সেই জায়গা থেকে। এই অভিকদের উপস্থিতি বড় বড় খটকা লাগছে এই মুহূর্তে। ময়ূকের প্রশ্ন, সেই প্রশ্ন দিয়ে আপনাদের কাছেও আমি যাওয়ার চেষ্টা করব। একবার দেখাবো ময়ূকের প্রশ্ন, আপনারা উত্তর দিন, আমাকে ফেসবুক ইউটিউবে লিখুন। বড় কিছু জেনে ফেলেছিলেন অভয়া, কিছু একটা। বারবার এটা বলবেন না যে ধর্ষণ খুনটা আলাদা, দুর্নীতিটা আলাদা, টেন্ডার দুর্নীতি আলাদা, অর্গান ট্রান্সপ্লান্টেশনের র্যাকেট আলাদা, রক্ত ট্রান্সপ্লান্টেশন, রক্ত নিয়ে ব্লাড ডোনেশন এবং তা নিয়ে যে দুর্নীতি সেটা আলাদা না। পুরোটা এক সূত্রে বাঁধা। কোর্টও আজকে এটা বলেছে এবং সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে আমি একবার তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। তরুণজ্যোতি, একবার যদি বুঝিয়ে বলেন কেন এটা আজকে কোর্টও, সুপ্রিম কোর্টও এটা আলাদা করেনি,
ডিসক্রিমিনেট করেনি, অর্থাৎ এটা দুর্নীতির তদন্ত, এটা ধর্ষণের তদন্ত, এটা খুনের তদন্ত, সব কিছু এক সূত্রে বাঁধা। এটা সবাই বলছে, তদন্তকারীরা বলছে। আর কিছু মানুষ ফেসবুকে লিখছে না না সন্দীপ ঘোষ তো দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়েছে। এই পুরো ব্যাপারটাই তো আলাদা করে আমাদেরকে এখন অবধি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন। একটু যদি বুঝিয়ে বলেন দর্শককে। ময়ূক, পুরো ব্যাপারটাই একটা অপরের সাথে যুক্ত। একটা ছোট্ট জিনিস বললে তোমার এবং তোমার দর্শকদের বুঝতে সুবিধা হবে। 2023-এ অভিযোগ হলো আরজি করে ফিনান্সিয়াল স্ক্যাম নিয়ে। অভিযোগ হওয়ার পর কোনো পদক্ষেপ হলো না, কোনো স্টেপ হলো না, কেউ কিচ্ছু করলো না। হট করে আমাদের বোনটি মারা গেল 9ই আগস্ট 2024-এ। তারপর তড়িঘড়ি করে 16ই আগস্ট 2024 একটা এসআইটি গঠন হয়ে গেল। কেন করা হলো? মৃত্যুর পর আরজি করে আর্থিক বেনিয়মের জন্য এসআইটি করা হচ্ছে এতদিন পরে, যেখানে অভিযোগটা অনেক দিন আগে ছিল। এই এসআইটি করার কারণটা কী ছিল? কারণ দুটো ইন্টারলিঙ্কড। হাইকোর্টে যখন মামলা হয়, হাইকোর্টে মামলা হওয়ার পর যখন আমরা মামলা মুভ করছিলাম, সন্দীপ ঘোষের আইনজীবী আসে, হাইকোর্ট তাকে জিজ্ঞেস করে তোমার এসআইটি নিয়ে কোনো অসুবিধা আছে? তিনি বলেন না, এসআইটি নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তার মানে তার এসআইটি নিয়ে অসুবিধা নেই, সিবিআইয়ের কাছে গেলে অসুবিধা ছিল। দেখো, আমি এই ঘটনা যাবে প্রথম দিন এসছে, আমি প্রথম দিন বলেছিলাম 9 তারিখের ঘটনা আমরা জানতে পেরেছি, ওই দিনকে বলেছিলাম এটা শুধুমাত্র একটা খুন এবং ধর্ষণের ঘটনা নয়। যেভাবে ডিসি নর্থ পরিবারকে ঘুষ দেওয়ার চেষ্টা করলো, যেভাবে ওই রুম সেমিনার রুমের পাশের রুমটা ভাঙার চেষ্টা হলো, তোমার যে ছবি দেখা যাচ্ছে, যেভাবে এতগুলো লোক ওই ঘটনাস্থলে পৌঁছালো, যারা ওই হাসপাতালের নয় তারা পৌঁছালো, ফরেন্সিক এক্সপার্ট, লয়ার, তারা ওখানে কি কাজ করছিল, এইসব প্রশ্নগুলো থাকছে। সাথে আরও কতগুলো প্রশ্ন থাকছে। 14 তারিখ রাতে ওই অবস্থায় আমার বাড়ির মানে মায়েরা বোনেরা যখন রাত দখলের জন্য রাস্তায় বেরোলো, কে বা কারা ভিতরে ঢুকলো, ভাঙচুর করলো। ইএনটি ডিপার্টমেন্টও ভাঙচুর হলো। ওই 3 তলা 3rd ফ্লোর গোলমাল করে অন্য জায়গায় হয়তো ভাঙচুর করেছে, কিন্তু ভাঙচুর হলো। এরপর মনে হচ্ছে লিঙ্কড, না লিঙ্ক হওয়ার কিছু নেই। কিন্তু ময়ূক, তোমাদের আজকে একটা নতুন কথা বলি, এগুলো তোমরা জানোই তো, যেগুলো বললাম সেগুলো জানো, এতদিন ধরে জানাশোনা করছে। একটু 2020 সালে ফিরে যাই। 2020 সালে 13ই জুন একটা সদ্যজাত বাচ্চা, 1 বছর তার বয়স, সে ভর্তি হয় আরজি করে। ভর্তি হওয়ার পর সে খুব অসুস্থ, তাকে রাখা হয় শিশু বিভাগে। তার মা প্রতিদিন দেখতে যেত, মা বাবাকে বলা হতো না না বাচ্চাটুকু বাচ্চাকে দেখতে পাওয়া যাওয়া যাবে না, তাকে একটা ব্রেস্ট মিল্ক পাম্প করা একটা মেশিন দেওয়া হয় মাকে, বলা হয় আপনি ব্রেস্ট মিল্ক কালেক্ট করে আমাকে দিয়ে যাবেন, বাচ্চাকে খাওয়াতে হবে। মা প্রতিদিন চাই করতো, বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়ানোর জন্য মিল্ক দিয়ে আসতো। অদ্ভুতভাবে মায়ের মন তো অস্থির হয়ে যায়, বাচ্চাকে দেখতে চায়। 25শে জুন তারা বলল আমি বাচ্চাকে দেখবই, দেখতে দিন আমাদেরকে। তখন জেনে হাসপাতাল কর্তৃপক্ষ বলল না না, আপনাদের বাচ্চা 15ই জুন মারা গেছে। তুমি ভাবো, 13ই জুন ভর্তি, বাচ্চা মারা গেছে 15ই জুন। এবং অদ্ভুতভাবে পুরো ইস্যুটা 25 তারিখ পর্যন্ত জানা হয়নি। ব্রেস্ট মিল্ক নেওয়া হয়েছে মায়ের কাছ থেকে, হাইকোর্টে মামলা করলাম, আমরাই মামলা করেছিলাম। সেখানে ডিএনএ টেস্ট হলো। যে বডিটা মাকে দেখানো হয়েছিল, কালো একটা অর্ধ গলে যাওয়া বডি, তার সাথে ডিএনএটা ম্যাচ করলো না। মামলাটা যদিও এখন হাইকোর্টে পেন্ডিং। শিশু পাচার চক্র যে আরজি করে চলে, এই মামলাটা তার একটা প্রমাণ। এবং তার তোমাকে আরেকটা কথা বলছি, আজকে এক ডাক্তারবাবু না অনেক বড় বড় কথা বলছে। আমি গতকালকে তাকে 48 ঘন্টা টাইম দিয়েছি। এক ডাক্তারবাবু এসে এই আন্দোলনকারীদের সাথে মিশে বা তাদের সেমিনারে গিয়ে অনেক বড় বড় কথা বলছেন। আমি বুঝতে পারিনি সন্দীপ ঘোষ এই করছে, সন্দীপ ঘোষ ওই করছে। আমি সেই ডাক্তারবাবুর নাম আজকে নেব না, তাকে একটা জিনিস বলছি, ডাক্তারবাবু আপনার নাম ঠিকানা আমি পাবলিশ করে দেবো যদি নেক্সট 24 ঘন্টার মধ্যে আপনি জনসমক্ষে এসে না বলেন আপনি কি কি করেছিলেন। কারণ ময়না তদন্তের জন্য বডিগুলো যেগুলো থাকতো, সে বডিগুলো যে উল্টোপাল্টা কাজে ব্যবহার হতো, তার মধ্যে আপনিও ছিলেন। এখনও এরকম কিছু ডাক্তার আছে যারা এই আন্দোলনে দেখা যাচ্ছে তারাও সন্দীপ ঘোষের সাগরেদ আজকে লুকানোর জন্য অন্য কণ্ঠ অন্য কথা বলছে। তারা সামনে আসুন। আমি আবার বলছি, এটা শুধুমাত্র খুন এবং ধর্ষণের মামলা নয়, এর পিছনে একটা হিউজ স্ক্যাম আছে। এটা আজকে সুপ্রিম কোর্টে বলেছে। অভয়া জেনে ফেলেছিল, অভয়া হয়তো জেনে ফেলেছিল, সেটাও হতে পারে। একদম। আমি একবার তোমাকে থামাচ্ছি, কারণ এই অভিক দে এটা খুব ডিস্টার্বিং, যাকে বলা হয়, খুব খটকা লাগছে এই অভিক দের উপস্থিতি। কারণ অভিক ডেকে নিয়ে আরও একাধিক তথ্য আমার কাছে আছে, সেগুলো এক এক করে দেখাবো। কিন্তু এই অভিক দের নামটা না বললে অভয়া তার পরিবার লাল জামা পরা একজনের কথা বলেছিল। সেমিনার রুমে নাকি বারবার হন্তদন্ত হয়ে কিছু একটা খুঁজছিল। আমার প্রথম দিন থেকে কানে বেজেছিল এই লাল জামা কে হতে পারে।
তখন আমাদের কাছে এই ভাইরাল ফুটেজ ছিল না। একবার দেখুন অভয়ার মা ঠিক কি বলেছিল, এই অভিক দে, আজ বুঝতে পারছি অভিক দে, একবার শুনুন। না, লাল গেঞ্জির একটা ইয়ে ছিল না, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল, তাই ওরা বলেছিল যে না, আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরে ছেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না, আমি কোনো কিছু ক্লু রাখতে ছবি পারিনি। পারেনি। আর তখন আমাদের মানসিকতা ছিল না যে প্রমাণ রাখবে। তারা প্রমাণ মোছার চেষ্টা করছে, তাও তো আমরা বুঝতে পারিনি। তার মানে এই লাল জামা অভিক দে আসলে কিছু হন্তদন্ত হয়ে খুঁজছিল। 90% প্রমাণ লোপাটের আগে হয়তো, আবারও বলছি হয়তো, যেটা আমরা জানতে পারছি, হয়তো পেন ড্রাইভ, হয়তো কোনো একটি ডায়েরির পাতা, হয়তো ল্যাপটপ, মোবাইল, কিছু একটা যেটাতে প্রাণভোমরা লুকিয়ে আছে অভিক দে অ্যান্ড কোম্পানির, যেখানে হয়তো স্বাস্থ্য ভবনও জড়িয়ে পড়তে পারে, স্বাস্থ্যমন্ত্রীও হয়তো জড়িয়ে পড়তে পারেন, সেটাই কি খুঁজছিলেন অভিক দে? একটা ব্রেকিং নিউজ আছে, ব্রেকিং নিউজটা একবার দেখুন এবং তারপর আরেকবার আমি বাকিগুলো দেখাবো। কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, খুব বড় ব্রেকিং নিউজ। আরজি করে অপরাধ স্থলকে সেমিনার রুমই ধন্দে অপরাধী বিশেষজ্ঞ যারা এই মুহূর্তে ক্রিমিনাল সাইকোলজি নিয়ে কাজ করছেন এবং তার পাশাপাশি তদন্তকারীরা, তারা আসল অপরাধ স্থল ঘিরে রহস্য বাড়ছে। তার কারণ সেমিনার রুম বা সেমিনার রুমের পাশের ঘর বা তার পাশের বাথরুম বা ডক্টরস রুম, এগুলো প্রত্যেকটা হতে পারে, কিন্তু ডক্টরস রুম তো ভেঙে ফেলা হয়েছে। হয়তো অপরাধী হাত ধুয়েছিল বা এভিডেন্স ডিস্ট্রাক্ট করেছিল যে বাথরুমে, সেইটাও তো ভেঙে ফেলা হয়েছে। অন্য কোথাও খুন করা হয় অভয়াকে, এটাও মনে করা হচ্ছে এই মুহূর্তে। সিবিআই এক এক করে নিজের যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনের অ্যাম্বিট বাড়াচ্ছে। এবং দেখুন সেমিনার রুম, সেই সেমিনার রুমের পাশেই যে ভাঙচুরটা চালানো হয়েছিল সেটা নিয়েও কিন্তু টান টান একটা রহস্য যেন নিজেরাই তৈরি করছে যারা এর সাথে যুক্ত। অত্যন্ত বড় সম্ভাবনা হতে পারে। এবং মা বাবা ঠিক এটাই বলেছিলেন। অভয়ার মা বলেছিলেন যে সিরিয়ালের মতন যেন এক এক করে সাজানো হয়েছে, হয়তো অন্য কোনো ঘরে মেয়েকে মেরে ফেলা হয়েছে, তারপর বডিটা ছ্যাঁচড়াতে বা স্ট্রেচার করে বা পাজাকোলা করে হয়তো ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া যায়। মাথায় রাখুন যে ডেপুটি সুপার, সে কিন্তু বলেছিল বাবা মাকে ইমার্জেন্সিতে আসুন, ইমার্জেন্সিতে মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে এবং ইমার্জেন্সি থেকে হয়তো সেমিনার রুমে বডিটা রেখে দেওয়া হয়েছিল। অনেকগুলো সম্ভাবনা থাকতে পারে। সব এভিডেন্স কিন্তু মিটিয়ে ফেলা হয়েছে, এটা মনে করা হচ্ছে। মা ঠিক কি বলেছিলেন একবার শুনবো। আমাদের মনে হচ্ছে পুরো ওখানে কেসটা ঘটানোই হয়নি, পুরো সবকিছু সিরিয়ালের মতো সাজিয়ে গুছিয়ে আমাদের দেখানো হয়েছে। হ্যাঁ, পুলিশ কে করেছে জানি না তো আমরা। আমাদের মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু তথ্য সামনে আসছে এবং এগুলো আমরা আগেও দেখিয়েছি। আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে চাদর বদলে গেছিল, এটা বারবার বলা হয়েছিল এবং সেই চাদরগুলো, 4টে চাদর, 4টে রং, চাদর রহস্য এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। রাতে অভয়ার গায়ে লাল চাদর ছিল অভয়ার মার দাবি। এরপরে হঠাৎ করে সেটা বদলে গেল ভাইরাল ছবিতে, যেখানে নীল চাদর অভয়ার শরীরে দেখা গেল। বদলে গেছে, অভয়ার বাবা মা দেখেন সবুজ চাদর এবং তারপরে যেই 3টে চাদর, এগুলো বদলে গেছে। হতে পারে তো এই বডি এখান থেকে এখানে, এখান থেকে এখানে নিয়ে যাওয়ার সময়, আবারও বলছি, অপরাধী কিছু কিছু ক্লু ছেড়ে রাখে। এক্ষেত্রে দাঁড়িয়েও হয়তো কিছু কিছু ক্লু অপরাধী ছেড়ে রেখে দিয়েছিল এবং এটা নির্দিষ্টভাবে কেন এটা ভাবা হচ্ছে, আমাদের ভাবার কারণটা কি, যে সেমিনার রুমে ক্রাইম স্পট, যেখানে পুলিশ এত কিছু করেছে, সেমিনার রুম তো বলেই দিতে পারে যে সেমিনার রুমেই বডি পাওয়া গেছে, সেটাই ক্রাইম স্পট। কে ঠিক করে দিল, কে এটা? এখন মনে করা হচ্ছে সেমিনার রুম না হয়ে অন্য কোনো ঘরও হতে পারে সেম ফ্লোরে। এবং কি অদ্ভুত দেখুন, আরেকবার মনে করিয়ে দিই, 9 তারিখ এই মর্মান্তিক ঘটনা ঘটে, তারপর 10 তারিখই যে লেটার, অর্থাৎ যে চিঠি, যে অর্ডার আমরা আপনাদের পাঠিয়েছিলাম এর আগে, আপনারা দেখেছেন ডাক্তারদের রেস্টরুম ভেঙে ফেলার অর্ডার ইস্যু করা হয় 10 তারিখ। পিডব্লিউকে চিঠি সন্দীপ ঘোষের, কিন্তু মাথায় রাখতে হবে সন্দীপ ঘোষের নামে এই চিঠি থাকলেও এখানে নির্দিষ্টভাবে বলা হয়েছে ইস্যু ইজ অলরেডি ডিসকাসড অ্যান্ড রিজলভড ইন দ্য মিটিং উইথ হেলথ সেক্রেটারি, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি স্বাস্থ্যমন্ত্রীও,
তার দপ্তরের নির্দেশেই শৌচালয়ে কিছু সমস্যা রয়েছে, ডক্টরস রুমে কিছু সমস্যা রয়েছে, সেগুলো এতদিন পরে 13 বছর পরে রিয়েলাইজ করে স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনা করে ভাঙচুরটা করা হয়, ভেঙে ফেলা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গেও কথা হয়েছে, এদেরকে তো সিবিআই এর ডেকে পাঠানো উচিত। ডিএমই, হেলথ সেক্রেটারি, স্বাস্থ্য ভবনের অধিকর্তা, স্বাস্থ্য ভবনের অধিকর্তাকে কেন ডেকে পাঠানো হচ্ছে না? দ্রুত মেরামতের ব্যবস্থা করা হোক। এভিডেন্স ট্যাম্পার কেন করা হয়েছে? হতে পারে তো ডক্টরস রুমেই, ডাক্তারদের রেস্ট রুমেই হয়তো অভয়াকে মেরে ফেলা হয়েছে। হতে পারে তো অপরাধীরা ডাক্তারের যে রেস্ট রুম ছিল তার পাশে যে বাথরুমটা, যে বাথরুমে হাত পা ধুয়েছে বা হয়তো কাপড় ধুয়েছে, এই সমস্ত কিছু হয়তো ঠিক সেই জায়গাতে হয়েছে। ভাবুন কি ভয়ঙ্কর। কারা ভেঙে ফেলেছে, কেন ভেঙে ফেলেছে, সবাই ঘাপটি মেরে বসে আছে। এই যে রাবিশ, সেই রাবিশ কোথায় ফেলা হয়েছে আপনারা জানেন? এই রাবিশ দেখেছেন কোন সিসিটিভিতে? এই পুলিশদেরকে জেরা করা হয়েছে, এই পুলিশদেরকে কেন এখনো অ্যাম্বিটে রাখা হচ্ছে না? এরা এটা কে বলতে পারে যে এই দুটো ঘরে ভাঙচুর করা হয়েছে, একটা হাতুড়ি নিয়ে গিয়ে এই সেমিনার রুমেও ভাঙচুর করা হয়নি? কারণ কি দুজন মাত্র পুলিশ ছিল। আর দেখুন কি ভয়ঙ্কর ভাবে এগুলো ভাঙচুর করা হয়েছে। এই জায়গাটা ভালো করে দেখুন, এখানে তার সহ মেঝেতে পর্যন্ত, মানে মেঝেতেও কি সমস্যা ছিল, মেঝে পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। কেন ফেলা হয়েছে সেইটার উত্তর বোধহয় দীপাঞ্জন চক্রবর্তী দিতে পারেন। এবং দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আমি নির্দিষ্টভাবে আসছি। এই প্রথম এক এক করে আপনার কাছে আসবো এবং তরুণের কাছে আসবো এক এক করে। প্রথম ধাপে আপনার কাছে আসছে এই ক্রাইম স্পট চেঞ্জ নিয়ে। এটা তো হতে পারে দীপাঞ্জন চক্রবর্তী যে সেমিনার রুমে আসলে এই ঘটনাটাই ঘটেনি, ডক্টরস রুমে ঘটেছে, তাকে খুন করা হয়েছে, সেখান থেকে ছাত্রাতে হয়তো সেমিনার রুমে নিয়ে আসা হয়েছে, অপরাধীরা হাত ধুতে গেছে, পা ধুতে গেছে বাথরুমে, সবটা ভেঙে ফেলা হলো। দেখো ময়ূক, প্রথমেই বলি যে আমি, তোমারও মনে আছে নিশ্চয়ই, যে প্রথম দিন থেকে আমিও কিন্তু একই কথা বলে গেছি, যেরকম তরুণ জ্যোতি বলল, যে আমি কিছুতেই বিশ্বাস করি না যে এটা শুধুমাত্র একটি ধর্ষণের ঘটনা এবং ধর্ষণ করতে গিয়ে ধর্ষক সে হত্যা করে দিয়েছে, হতেই পারে। এই অভয়া নিশ্চয়ই এমন কিছু জেনে গেছিল যে যেটা সন্দীপ ঘোষ একলা নয়, স্বাস্থ্য দপ্তরের বা স্বাস্থ্য মন্ত্রকের সব থেকে ওপরে যে মাথায় বসে আছে সেও জড়িয়ে পড়ত। এবং যেটা যে মুহূর্তে জানতে পেরেছে, সন্দীপরা বুঝতে পেরেছে, সেদিনই কিন্তু অভয়া তার বেঁচে থাকার অধিকার হারিয়েছে। সেদিনই প্ল্যান তৈরি হয়েছে একে হত্যা করতে হবে। কিন্তু হত্যা শুধু করে লাভ হবে না, কারণ তাতে আরো বেশি স্ক্যান্ডাল হয়ে যাবে। এর সঙ্গে ধর্ষণের ব্যাপারটাকে জড়িয়ে দিতে হবে, যাতে একটা স্টোরি প্লট করা যায়। সঞ্জয় রায়ের মতো একটা ক্যারেক্টারকে বাছা হয়েছে যার প্রচন্ড অ্যাক্সেস ছিল আরজিকর হাসপাতালে, এবং এর একটা পাস হিস্ট্রি রয়েছে। সে বদমেজাজি, সে মদ খায়, তার বিরুদ্ধে বিভিন্ন নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। এরকম একটি লোককে খুঁজে বার করা হয়েছে টু মেক হিম স্কেপগোট। তাকে কনভিন্স করা হয়েছে যে প্রশাসন, পুলিশের সর্বোচ্চ পর্যায়ের বরাবর থাকবে, তুমি নিশ্চিন্ত থাকো, অ্যারেস্ট হবে, খুব বেশি হলে 2 বছর, 1 বছর, 3 বছর পরে তোমাকে আমরা বার করে নেব, তদন্তে অতগুলো গাফিলতি থাকবে। ওকে উদাহরণ দেওয়া হয়েছে কামনুরি, যে দেখো আমাদের সঙ্গে ছিল, আমরা সবাইকে বার করিয়ে নিচ্ছি, কোনো ফাঁসি টাসি কিচ্ছু হবে না, তার বদলে তুমি হয়তো 50 কোটি বা 20 কোটি বা 30 কোটি পাবে। নাও ব্যাপারটা হচ্ছে, পৃথিবীতে 100% পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না। এবং আমরা কিন্তু এটা বারবার বলেছি এই জিনিসটা, যে এরা এই যে অপরাধ চক্র, যে ঘটনাটা, এটা একা সঞ্জয় নয়, এর মধ্যে এমন লোক রয়েছে যে পুলিশি তদন্ত প্রক্রিয়ার সুপার এক্সপার্ট এক্সপিরিয়েন্স, এমন লোক রয়েছে যে ফরেনসিক মেডিসিনের সাংঘাতিক এক্সপার্ট, পোস্টমর্টমের, ইনকোয়েস্টের এক্সপার্ট। এই এক্সপার্ট অপরাধী মনস্ক লোকজনদের নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে, যে টিমের মাথায় সংবিধানের শপথ নেওয়া এমন কেউ আছে যার হাতে অপরিসীম ক্ষমতা রয়েছে প্রশাসনের। তিনি হতে পারেন পুলিশ স্বরাষ্ট্র দপ্তরের হেড, হতে পারেন তিনি স্বাস্থ্য দপ্তরের হেড। তাহলে কোঅর্ডিনেশনটা বেটার হয়, যেটা আমরা বারবার আগে বলেছি উদাহরণ দিয়ে, যে তুমি যদি একটা ব্যান্ড দেখো, তুমি যদি ফিলারমনিক দেখো, নিউ ইয়র্ক ফিলারমনিকে 100 জন লোক, প্রত্যেকের আলাদা আলাদা কাজ, কিন্তু পুরো ব্যাপারটাকে, কনসার্টটাকে, অর্কেস্ট্রাটাকে পরিচালনা করে যে সে হচ্ছে জুবিন মেহতা। তার কাছে পুরো প্ল্যান রয়েছে, এবং তাতে যেমন সঞ্জয় একটা অংশীদার, সন্দীপ, অভিক, বিরূপাক্ষ, বা এই যে পুলিশের কিছু লোকজন, দুর্বিনীত গোয়েল, এদের প্রত্যেকের আলাদা আলাদা রোল রয়েছে। কিন্তু জুবিন মেহতা একজন, এতে আমার কোনো সন্দেহ নেই। না, এটা আমরা বারবার দেখেছি ট্রেন্ড দেখে, যে আমার বারবার মনে হয়েছে এখানে ডিকয় টার্গেট তৈরি করে দেওয়া হয়,
এবং এটা পুলিশের অত্যন্ত অভিজ্ঞ লোক না হলে এই জিনিসটা কাউকে বোঝাতে পারবে না। ডিকয় টার্গেট, লোকে ভুল জায়গায় নাড়াচাড়া করবে। আমরা বিতর্ক করে যাচ্ছি সেমিনার রুম নিয়ে, তুমি যেটা বলছো খুব কারেক্ট, অন্য কোথাও হয়েছে ঘটনা। এবার এই যে ভাঙচুরের ব্যাপারটা দেখো, যারা ফরেনসিক দীপাঞ্জন আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, তার একটাই কারণ আপনি যে কথাটা বললেন আমার খুব কানে বাজছিল এই কথাটা, এবং এটা নিয়েই আমি আমার দ্বিতীয় যে ব্রেকিং, সে ব্রেকিংটা নেব যে হয়তো ডক্টরস রুমে অভয়াকে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলার পরে অভয়াকে সত্যিই হয়তো কোনো কাপড়ে করে, যেটা হয়তো লাল রঙের বা সবুজ রঙের কোনো কাপড়ে বেঁধে তাকে হয়তো নিয়ে আসার চেষ্টা হয়েছে সেমিনার রুমে, বা তাকে ছ্যাঁচড়াতে নিয়ে আসা হয়েছে, এবং তখন ব্লাড স্টেইনস অর্থাৎ রক্তের দাগ, সেই রক্তের দাগ হয়তো লেগেছিল। তদন্তকারীরা এই মুহূর্তে যে ব্রেকিং আমাদের কাছে আসছে, তদন্তকারীরা স্যালাইনের পাউচ, সেই স্যালাইনের পাউচ নিয়েও এই মুহূর্তে তদন্ত শুরু করছেন। এগুলো কলকাতা পুলিশের করার কথা ছিল। দুর্ভাগ্যজনক, সেমিনার রুমে স্যালাইনের পাউচ রহস্য। কেন এই কথা বলা হচ্ছে? অপরাধ স্থল নিয়ে সন্দেহ দানা বাঁধছে এবং অভয়ার দেহের পাশে মেলে স্যালাইনের ব্যাগ। এবার দুটো কারণ হতে পারে, স্যালাইনটা অভয়াকে দেওয়া হয়েছে কিন্তু সেরকম কিছু এখনো মনে করা হচ্ছে না, কারণ ফরেন্সিকে এরকম কোনো উল্লেখ নেই। অন্যদিকে সিজার যে লিস্ট, সেই সিজার লিস্টে স্যালাইনের পাউচ যে পাওয়া গেছে তার কোনো উল্লেখ নেই। সেমিনার রুমে স্যালাইনের পাউচ কি করছিল, কেন সিজার লিস্টে উল্লেখ করা হয়নি? দেখুন, হাসপাতালের মধ্যে স্যালাইন পাওয়া যাবে এটা তো অত্যন্ত সাধারণ ঘটনা, কিন্তু সেমিনার রুমে ব্যবহৃত স্যালাইনের পাউচ, সেই স্যালাইনের পাউচ কেন ব্যবহার করে রেখে দেওয়া হয়েছিল? এটা কি আসলে স্যালাইনের যে অ্যাসিডিক এলিমেন্ট রয়েছে বা স্টেরাইল ওয়াটার, সেই স্টেরাইল ওয়াটার, এটা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আমি যাব, কিন্তু একবার বোঝানোর চেষ্টা করব। আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি যে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করেছেন সেখান থেকে আমরা আরো বিস্তারিত আপনাদের দেখাবো। কিন্তু এই স্যালাইন, আপনারা যারা অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বা ফরেনসিক বা সামান্যতম এই কেমিক্যাল নুয়ান্সেস যাকে বলা হয়, স্যালাইন কিন্তু আসলে মেঝেতে যদি কোনো স্টেন থাকে বা রক্তের দাগ থাকে সেগুলো মুছতেও কাজে আসে। স্যালাইন যদি দেওয়ালে ছিটিয়ে সেটা দিয়ে কাপড় দিয়ে মুছে ফেলা হয়, তাহলে স্যালাইনের মতন এত ভালো পরিষ্কার করার কেমিক্যাল বা লিকুইড বোধহয় আর একটিও নেই। সুতরাং অত্যন্ত সংকটজনক একটি মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি, যেখান থেকে আর পিছিয়ে আসা যাবে না, এবার এগিয়ে যেতে হবে এবং এই তথ্যগুলো সামনে নিয়ে প্রশ্ন করতে হবে বিনীত গোয়েলকে, যে বিনীত গোয়েল আসলে এগুলো করলো কেন, তরুণজ্যোতি এগুলো আসলে করলো কেন? যেগুলো আমরা দেখাচ্ছি এগুলো তো কলকাতা পুলিশের অলরেডি করে কেস ডায়েরি সাবমিট করে দেওয়ার কথা, এগুলো একটাও সিজার লিস্টে ছিল না। অ্যাকচুয়ালি এই পুরো ব্যাপারটার মধ্যে এত অন্ধকার দিক আছে, এগুলো তো মনে হচ্ছে একটা নেটফ্লিক্সের ভয়ঙ্কর কোনো ওয়েব সিরিজ দেখছি। ময়ূক, অতীত থেকে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ শিক্ষা নিয়েছে। কীরকম অতীত? আমাদের মেমোরিটা খুব উইক, আমরা ভুলে যাই। তোমার রোজ ভ্যালি মনে আছে? রোজ ভ্যালির কাণ্ডে একজন রোজ ভ্যালিতে কাজ করতো আফরিন আরা, সারদা মামলায় আফরিন আরা একটা লাল ডায়েরি দিয়েছিল তৎকালীন বিধাননগর নর্থ পিএসকে। সিজার লিস্টে তারা একটা উল্লেখ করেছিল যে রিসিভ করেছে, কিন্তু যখন সিবিআইকে হ্যান্ড ওভার করা হয় সে লাল ডায়েরিটা কোথাও দেখেনি। আজ পর্যন্ত কেউ আর দেখতে পারো না সে লাল ডায়েরিটা গেল কোথায়। কলকাতা পুলিশ হয়তো সেখান থেকেই শিক্ষা নিয়েছে, এই জন্য এই স্যালাইন ওয়াটারটা মেনশন করেনি। দেখো, ব্লাড স্টেন জাস্ট জল দিয়ে ধুলে যাবে না, ওটা 3D ম্যাপিং এবং অন্যান্য যা টেকনোলজি আছে সেখান থেকে ইজিলি বোঝা সম্ভব। কিন্তু এই যারা ওখানে কারা প্রেজেন্ট ছিল আমাদের মনে রাখতে হবে। তুমিও বললে আইনজীবী ছিল, তার ফরেন্সিক সম্বন্ধে ধারণা নেই হয়তো, কিন্তু ফরেন্সিক ডিপার্টমেন্টের হেড ছিল, যার কাজটাই ফরেন্সিক নিয়ে, তিনি ভালো মতো জানতেন কি করলে লুকানো সম্ভব। কলকাতা পুলিশের একের পর এক অ্যাক্টিভিটি, সন্দেহ জায়গায় 3টে ভাইরাল ফোন কল নির্যাতিতার পরিবারের সাথে ওই অ্যাসিস্ট্যান্ট সুপারের হাসপাতালের। কি ছিল? আপনার মেয়ে অসুস্থ, সেকেন্ড আপনার মেয়ে শরীর খারাপ, এমার্জেন্সিতে ভর্তি, থার্ড আপনার মেয়ে মনে হয় আত্মহত্যা করেছে। এমার্জেন্সিতে ভর্তি, এমার্জেন্সি কথা কোত্থেকে আসলো? এমার্জেন্সিতেই আবার ভাঙচুর হয়েছিল সেই রাতে। একটা অদ্ভুত আরও একটা জিনিস সামনে আসছে, যে রুম ভাঙার যে অর্ডারটা হয়েছে না, সেই অর্ডারের মধ্যে 18 জন মানে পিজিটি তারাও অ্যাপ্রুভাল দিয়েছিল, সাইন করেছিল। ক্রাইম সিনের পাশে একটা রুম 10 তারিখ ভাঙার অর্ডার হচ্ছে, যে পিজিটিরা সাইন করলেন তাদেরকে তো জিজ্ঞেস করা উচিত
তারা বলতেই পারে তাদেরকে জানতো না, এই না ওই না, অনেক কিছুই বলতে পারে। জিজ্ঞেস করা উচিত ওই ঘটনা, ওই নৃশংস ঘটনার পরের দিনই তারা কীভাবে সাইন করে দিল যে ওই পার্টিকুলার রুমটা ভাঙা সম্ভব। এবং আরও অনেক কটা ইস্যু আছে এর মধ্যে। তুমি একের পর এক দেখো, কলকাতা পুলিশের বিখ্যাত তদন্ত, যার কেস ডায়েরি কোর্টে প্রডিউস হয়েছিল, আমাদের ক্যালকাটা হাইকোর্টে মাননীয় প্রধান বিচারপতি বলতে বাধ্য হয়েছিলেন যে কলকাতা পুলিশ 9 থেকে 12 তারিখ পর্যন্ত কোনো কাজ করেনি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিভাবে বিপর্যস্ত হয়েছে আমরা দেখেছি। মানে পুলিশের কাজ তো সন্দেহ জাগে। এবং তরুণ আমি তোমাকে একটু থামাচ্ছি, কারণ দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আমি একটু রিয়াকশন নেব এই স্যালাইনের ব্যবহারটা নিয়ে। দীপাঞ্জন চক্রবর্তী, মনে করা হচ্ছে এই স্যালাইন দিয়ে, তরুণও যে কথাটা বললো এবং অনেক ফরেন্সিক বিশেষজ্ঞও বলছেন, এই স্যালাইন দিয়ে আসলে মেঝে মোছার বা রক্তের দাগ মোছার কাজ হয়তো করা হয়েছিল সেমিনার রুম থেকে গোটা ফ্লোরটায়। আপনার কি মনে হয়? হ্যাঁ, এখানে আমি একটু বলি যে এখানে যেটা তরুণ জ্যোতিও বলছে, তুমিও বলছো, আমিও দেখছি, 3 ধরনের বিশেষজ্ঞরা এখানে ছিল। আইনের লোক ছিল, ফরেন্সিক মেডিসিনের লোক ছিল, পুলিশের লোক ছিল। এবং তুমি একটা জিনিস হয়তো নিশ্চয়ই তোমরা জানো, একটু খোঁজাখুঁজি করলে আরো বেরোবে, যে সন্দীপ ঘোষের ওখান থেকে নাকি বেশ কিছু ফোন টোন যায় কিছু বিদেশি নাম্বারে। এবং এটা খুব সহজ ব্যাপার, বিদেশের সিম কার্ড নিয়ে তুমি কলকাতাতে বসেও ফোন করতে পারো, কিন্তু সেই কলটা ট্রেস হবে না। কারণ যদি সেটা ধরে নাও দুবাইয়ের সিম কার্ড বা বেলজিয়ামের সিম কার্ড, সেগুলো কলকাতা থেকে খুব মুশকিল হবে, অনেক সময় সাপেক্ষ। ব্যাপার হচ্ছে এই যেখানে পুলিশের এক্সপার্ট রয়েছে, ফরেন্সিক বলবে যে স্যালাইন ওয়াটার দিয়ে মুছলে রক্তের দাগ মিটে যাবে। পুলিশের লোক জানে যে যদি যে টেকনোলজি হয়েছে 3D ভিডিওগ্রাফি যদি হয়, যদি আলট্রাভায়োলেট রে ইউজ হয়, তাহলে কিন্তু একটা চান্স থাকে, ইভেন 1 or 2% চান্স যে স্যালাইন ওয়াটার দিয়ে মোছার পরেও আলট্রাভায়োলেট ধরে ফেলবে। সেই জন্য ওই মেঝে দেওয়াল ভেঙে দেওয়া হচ্ছে, কোনো রিস্ক নিতে চাইছে না। এরকম একটা ক্রাইম দেখানো, মানে ক্রাইম বানানো, যেটা আমি বারবার বলছি, যেটা একটা সাংঘাতিক বড় ষড়যন্ত্র এবং মানে বেস্ট ব্রেনস এর মধ্যে আছে। দুঃখের বিষয় তারা শয়তানের কাছে তাদের মস্তিষ্ক বাধা দিয়েছে। আমি দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে একটু থামাচ্ছি, কারণ আপনি যে কথা বলছেন 3D স্ক্যান বা পায়ের ছাপ, হাতের ছাপের কথা, এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই দর্শককে, এই 3D ম্যাপিং, যে ম্যাপিং কলকাতা পুলিশ করেছিল কিনা ধন্দে সবাই, কিন্তু সিবিআই যে 3D ম্যাপিং করেছে, আরজি করের 3টে ঘরেই একাধিক পায়ের ছাপ, আরজি করের 3টে ঘরেই একাধিক পায়ের ছাপ রয়েছে। কিভাবে রয়েছে? কলকাতা পুলিশ তো বলেছিল বহিরাগত কেউ নেই, তার মানে বহিরাগত কেউ ছিল, এবং আরো বেশি করে বহিরাগত আনা হয় যাতে করে আগের, অর্থাৎ ভোর 4টে থেকে 5টার মধ্যে যে কাণ্ডটা হয়েছে তার যে পায়ের ছাপগুলো, সেগুলো মিটিয়ে ফেলে নতুন পায়ের ছাপ আসে। 2 ধরনের রাসায়নিক দিয়ে এই 3D ম্যাপিং করা হয়েছিল, এবং এই 2 ধরনের রাসায়নিক লুমিনল, সেরেনোপথালিন অ্যান্ড হাইড্রোজেন পেরক্সাইড, এই হাইড্রোজেন পেরক্সাইড এবং আরেকটি যে কেমিক্যাল, এই 2টো কেমিক্যাল দিয়ে 3D ম্যাপিং করে একাধিক পায়ের ছাপ পাওয়া গেছে। 3D ম্যাপিংয়ে মিলেছে অভয়ার পায়ের ছাপও। আসলে কি অভিককে বাঁচাতে আসলে স্বাস্থ্য ভবন 3D ম্যাপিংয়ে যে রক্তের দাগ পাওয়া গেছিল সেটা মোছার জন্য কি আসলে স্বাস্থ্য ভবন ঝাঁপিয়ে পড়েছিল? দীপাঞ্জন চক্রবর্তী, ছোট্ট করে আপনার প্রতিক্রিয়া। স্বাস্থ্য ভবন নয়, আমি আবার বলছি, এইটা শুধু স্বাস্থ্য ভবন বা লালবাজার ধরলে বা আরজিকর ধরলে হবে না। এই অল রোডস লিড টু রোম, ওটা বিশেষ একটি জায়গা যেখানে সংবিধানের শপথ নিয়ে সর্বোচ্চ অধিকারী বসে আছে, অনুমতি ওখান থেকে পাওয়া গিয়েছে, এবং তাকে নিশ্চয়ই একটা দুর্দান্ত ব্রেন, শয়তানি ব্রেন তাকে প্ল্যান দিয়েছে। কারণ না হলে দেওয়াল ভাঙা হতো না, বিকজ যে জানে 1%ও যদি চান্স হয় 3D ম্যাপিং এ ধরা পড়বে, টেকনোলজি ওই জায়গায় পৌঁছে গেছে। সুতরাং স্যালাইন ওয়াটারে মুছলে হবে না, ভাঙতে হবে। এবং তাতে এরা এত মরিয়া যে নারায়ণ স্বরূপ নিগম নিজে পারমিশন দিচ্ছে। এদের আসতে হবে আদালতে, এবং আইনে আদালতে বিচারপতি এবং আইনজীবীরা এদের ছিঁড়ে খাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা এখন চাকরি বাঁচানোর এবং প্রাণ বাঁচানোর, সম্মান বাঁচানোর চেষ্টা করতে থাকুক। আমি একবার সরাসরি এবার আমি অভিক দের দিকে, একদম সমস্ত যে অ্যাট্রাকশন সেটা অভিক দের দিকে থাকুক, কারণ অভিক দে কি নিয়ে যত কথা বলবো আমরা বুঝতে পারছি তত স্বাস্থ্য ভবনে অস্বস্তি শুরু হচ্ছে। অভিক দে যখন প্রথম আমরা খবর ব্রেক করলাম অভিক দেকে নিয়ে, তখন আমরা খবর পেয়েছি স্বাস্থ্য ভবনে অনেক ফাইল ঘাটাঘাটি শুরু হয়েছে, অনেকের প্রেশার বাড়তে শুরু করেছে। নবান্ন এবং স্বাস্থ্য ভবনে ঠক 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 করে কাঁপছে, কেউ বা কারা, কেন? এই মুহূর্তে আরেকটি ব্রেকিং আপনাদের সামনে, যে ব্রেকিংটি
ইতিমধ্যে আপনারা জেনেছেন, আরেকবার জানাচ্ছি, কারণ আছে। অভিজ্ঞদের মোবাইল লোকেশন ট্র্যাকের দাবি, অভিজ্ঞদের সেদিন সকাল থেকে ভোরবেলা থেকে কোথায় ছিলেন, চাঞ্চল্যকর দাবি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। আইএমএ বাংলা এই মুহূর্তে দাবি করছে যে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সে কোথায় ছিল এটাও দেখা হোক। আমি কেন এই কথাগুলো বলছি, কারণ ইতিমধ্যে আমরা সেই ব্রেকিংও আপনাদেরকে বিবিজি ব্রেকিং দেখাবো। স্বাস্থ্য ভবনের যে নির্দেশিকা, সেই নির্দেশিকাতে 9 তারিখ অভিজ্ঞদের নাম তো ছিল আরজি করে থাকার, আরজি করে ভোর 5:30 অভিজ্ঞদের পৌঁছে যাওয়ার কথা ছিল, অর্থাৎ ধরে নিতে হয় 5টার মধ্যে অভিজ্ঞদের আরজি করে পৌঁছে গেছিল। অর্থাৎ এই মুহূর্তের ব্রেকিং নিউজ যেটা, তা হলো অভিজ্ঞদে ভোর 5টাতেই আসলে পৌঁছে গেছিল আরজি করে, মানে তখনও জীবিত ছিল অভয়া। যদি ধরে নিই পোস্টমর্টম ঠিক আছে, পোস্টমর্টম ভুল হলে তো জীবিত অবস্থায় অভয়া এবং অভিজ্ঞদের মধ্যে কথোপকথনও হয়তো হয়েছে। তড়িঘড়ি মেমো ইস্যু করে স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অভিজ্ঞদেরকে বাঁচাতে কুচকাওয়াজের মহড়ায় ডিউটি আরজি করেন এমন একটি মেমো নাকি স্বাস্থ্য ভবন তারা তড়িঘড়ি বানিয়ে হাতে লিখে সেই মেমো প্রকাশ করে। কারণ সাধারণত যে মেমোগুলো দেখা যায়, সেই মেমোগুলোতে আমরা দেখি একেবারে প্রিন্টেড থাকে। সেই মেমোর ছবিও আরেকবার আপনাদেরকে আমরা দেখাবো, এবং ইনফ্যাক্ট আমার হাতেও এই দুটো মেমোর ছবি আছে। এই মুহূর্তে আমি একবার দেখানোর চেষ্টা করব। 8 তারিখ একটি মেমো প্রকাশিত হয়, এবং সেই মেমোতে দেখুন অভিজ্ঞদের নাম নেই। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ এসএসকেএম থেকে রেড রোডে হওয়ার কথা, এখানে অভিজ্ঞদের কোনো নাম নেই। এই মেমোটি দেখুন, প্রিন্ট করা একদম মেমো নম্বর সহ এই মেমো রয়েছে। ঘটনাচক্রে এবার আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ঘটনাচক্রে তড়িঘড়ি করে আইএমএ বলছে তড়িঘড়ি করে আরেকটি মেমো, সেই মেমোটি হাতে লিখে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। যে মেমোটি হাতে লেখা দেখুন, 6 তারিখ 6/8/2024 হাতে লেখা। সেই মেমোতে অভিজ্ঞদে আরজিকর হাসপাতালে 5:30টার সময় ছিল, এমনটি এই মেমোতে বলা হচ্ছে। অর্থাৎ আমি যদি ধরি এই মেমোটি ভুল, তাহলেও অভিজ্ঞদে কেস খাবে, আর যদি ধরে নিই এই মেমোটি ঠিক, তাহলেও অভিজ্ঞদে কেস খাবে। তার একটাই কারণ, অভিজ্ঞদে তার মানে 9 তারিখ সকাল 5:30টায় যদি ডিউটি রোস্টার অভিজ্ঞদে মেনে থাকে, 9 তারিখ সকাল 5:30টায় অভিজ্ঞদে ছিল আরজিকর মেডিকেল কলেজে। এ তো ভয়ঙ্কর তথ্য। তরুণজ্যোতি, অভিজ্ঞদেরকে রক্ষা করা কার বা এবং কাদের দায়িত্ব? অভিজ্ঞদে, বিরূপাক্ষ, এদের নামে একাধিক অভিযোগ ছিল, ঠিক যেমনভাবে সন্দীপ ঘোষের নামে অভিযোগ ছিল। ময়ূক, একটা কথা মানে শুনতে খারাপ লাগলো, সেটাই ফ্যাক্ট। দুর্নীতি তদন্তগুলো এই ঠিকঠাক সময়ে হতো, নর্থ বেঙ্গল লবি, সাউথ বেঙ্গল লবি, রোগী কল্যাণ দপ্তর, এগুলোর বিরুদ্ধে তদন্ত যদি ঠিকঠাক হতো, তাহলে আরজি করে এই খুন এবং ধর্ষণের ঘটনাটাই হয়তো ঘটতো না। আমি আবার বলছি, এই খুন এবং ধর্ষণের ঘটনাটা ঢাকা দেওয়ার জন্য, মানে আসল দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য এটা করা হয়েছে। এবং তার পরপর স্বাস্থ্য দপ্তরের একের পর এক কীর্তি। তুমি যে লেটারটা দেখালে, যে লেটারটা ইস্যু হয়েছে, ওই রুম ভাঙার লেটারটা, সেটাকে ফেক বলে অনেকে চালানোর চেষ্টা করছে। প্রত্যেকটা জিনিস সামনে আসছে। ওই রাতে, ওই সময়, ওই কারা কারা ছিল, পুলিশ আউটপোস্ট। একটা অদ্ভুত জিনিস শোনো ময়ূক, যে হাইকোর্টের রিপোর্ট ফাইল হলো, তুমি নিশ্চয়ই জানো। সেই রিপোর্টে বলা হয়েছে 10:10 টালা মানে আউটপোস্ট আর আরজিকর আছে, ওপরে গিয়ে দেখতে পারে যে লেডি ইজ লাইং ইন আনকনসিয়াস স্টেট। ঠিক নাকি রিপোর্ট করেছে হসপিটাল কর্তৃপক্ষ। ভাবো, যারা ডাক্তার, একজন মৃত যার ইনকোয়েস্ট রিপোর্ট অনুযায়ী নিম্নাঙ্গের কাপড়টা নেই, ইনারটা পর্যন্ত সাইডে পড়ে আছে, যার রক্তাক্ত অবস্থা, তাকে দেখে কি করে মনে হতে পারে আনকনসিয়াস স্টেট? এবং তার পাশাপাশি তরুণজ্যোতি, আমি একটা কথা শুধু দর্শকদের জানিয়ে দিই, মেডিকেল অফিসার, অন ডিউটি মেডিকেল অফিসার রিপাবলিক বাংলায় এসে বলেছেন আমরা কিছু জানতে পারিনি ইমার্জেন্সি থেকে। অনেক পরের যে সকালের ডাক্তার তিনি এসেছিলেন। আমি একবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য ডক্টর রৌনক এই মুহূর্তে, রৌনক ব্যাপারী এই মুহূর্তে কি বলছেন একবার একটু শুনবো এই অভিজ্ঞদের এই চিঠিটা নিয়ে।
এই যে অর্ডারটির কথা বলা হচ্ছে, যার মেমো নাম্বার, ডেট সবই পেনে লেখা, যেটা হঠাৎ করে আর সন্দীপ ঘোষ অ্যারেস্ট হওয়ার পরে এরকম সবার সামনে সম্মুখে এলো, এটা বিশেষ কোন অভিসন্ধিতে এলো? এই যে তিনটে নাম আমরা দেখতে পাচ্ছি অর্ডারে, ডক্টর সৌত্রিক রায়, ডক্টর অভিক দে, ডক্টর সৌরভ পাল, অলরেডি ইটস প্রুভড যে ডক্টর অভিক দে হচ্ছে ওই দিন ঘটনাস্থলে ছিলেন। তাই সেখানে এবার ডক্টর সৌত্রিক রায় এবং ডক্টর সৌরভ পাল এবং এই অর্ডারে আবার এনাদের ফোন নাম্বার দিয়ে করা, তাহলে এই ফোন নাম্বারগুলো ট্র্যাকড হলে ওই 9 তারিখ যেদিন ওই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছিল সেই দিন যদি এদের মোবাইল লোকেশন ওই আরজিকর মেডিকেল কলেজের কাছাকাছি পাওয়া যায়, তখন তাদের জন্য অ্যালিবাই দাঁড় করাতেই কি আর স্বাস্থ্য ভবন এই অর্ডারটা বার করলো? এবং এই আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে যে র্যালিটা হয়, যে আমাদের ইয়েটা, সেই প্রোগ্রামটা হয় রেড রোডে, তা সেইখানে আরজি করে হচ্ছে এটা রিপোর্টিং, অন্য কোনো মেডিকেল কলেজ নয়। 9 তারিখ তাও ভোর 5:30টায় আরজি করে, এটা খুবই বিস্ময়কর। এবং তার পাশাপাশি একটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে, আমাদের প্রতিনিধি সৈকত পাল এই ব্রেকিং নিউজটি দিয়েছে। চেষ্টা করব সৈকতকে টেলিফোনে ধরার এই মুহূর্তে। সন্দীপের আরও সম্পত্তির হদিশ পেল রিপাবলিক বাংলা। বেলেঘাটায় সন্দীপের আরও একটি বাড়ির খোঁজ, বাড়ির গ্যারাজে রয়েছে বিলাসবহুল গাড়িও। রিপাবলিক সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ধরে দেখে এটি সন্দীপ ঘোষের নামেই রেজিস্টার করা গাড়ি। দুর্নীতির অর্থেই কি এত বৈভব ছিল সন্দীপের? না না, আসলে সৎ পথে চিকিৎসক বাবু এই সমস্ত সম্পত্তি করেছিলেন। কেয়ারটেকার, সেই বাড়ির আরেকটি বাড়ির কেয়ারটেকার, তিনি কি বলেছেন একবার শুনবো। কার? সন্দীপ ঘোষের? হ্যাঁ হ্যাঁ ওরা, হ্যাঁ। আচ্ছা, সন্দীপ ঘোষ এখানে আসে? না আসে না? না সন্দীপ ঘোষ এখানে আসে না? না। তবুও ওর ফ্ল্যাট আর গ্যারেজ কত নম্বর ফ্ল্যাট? আমি জানি না কত নফিল, এই আছে সামনে আছে। এই যে এই সামনে যে, হ্যাঁ হ্যাঁ, এইটা তালা মারা চেটে আছে। এটাই সন্দীপ ঘোষ? হ্যাঁ। লাস্ট কবে এসেছিল? এখনো আসে না, ও তো আমি কি করে বলবো। এই যে গাড়িটা, এটা কি সন্দীপ? না না না। সৈকত, সরাসরি আমি যে গাড়িটা দেখতে পাচ্ছি WB08M7071, এই গাড়িটি রেজিস্টার রয়েছে সন্দীপ ঘোষের নামে সল্টলেক RTO-তে, এবং এই গাড়ির ভেহিকল স্ট্যাটাস এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে, রেজিস্ট্রেশনও সমস্ত কিছু দেওয়া রয়েছে। সৈকত, আরও কি বিস্তারিত জানতে পারছো? একদমই, শুধু গাড়িতে সন্দীপ ঘোষের নামে রেজিস্টার্ড নয়, সন্দীপ ঘোষের যে বাড়িতে আজকের ইডি রেড হয়েছে, সেই 83 বদন রায় লেন, সেই অ্যাড্রেসটাই কিন্তু সন্দীপ ঘোষের নিজস্ব অ্যাড্রেস বলে দেওয়া আছে। কিন্তু এই গাড়িটি যে বাড়িতে রয়েছে, সেই বাড়িটি বেলেঘাটার ওই বদন রায়ের বাড়ি থেকে আরেকটু কিছুটা দূরে, সেটা সিআইটি রোডে। অর্থাৎ এটি সন্দীপ ঘোষের এই যে বাড়িতে এই গাড়িটি রয়েছে, গ্যারেজ সহ, গাড়ি সহ, সেই বিল্ডিং এর একটা ফ্ল্যাট সন্দীপ ঘোষের নেওয়া। অর্থাৎ সন্দীপ ঘোষের আরো একটি সম্পত্তির হদিশ, যে বাড়ি থেকে ইডি হানা দিয়েছিল, সেই বাড়ি থেকে বড় জোর 400 থেকে 500 মিটারের মধ্যে। ঠিক সেই জায়গা থেকেই, অনেক ধন্যবাদ সৈকত, ঠিক সেই জায়গা থেকেই আমাদের প্রশ্ন। সন্দীপ ঘোষ তিনি চিকিৎসক ছিলেন, সন্দীপ ঘোষের স্ত্রী তিনিও চিকিৎসক, তাদের বৈভব থাকতেই পারে, তারা হয়তো সৎ পথে অনেক টাকা কামিয়েছেন, কিন্তু যদি এই র্যাকেট, যে র্যাকেটের বলি হলো অভয়া, সেই র্যাকেটের 1% টাকাতেও এই বাড়িগুলো বানানো হয়, আমাদের প্রশ্ন করতে হবে এই ভিলা, যে ভিলা, বিলাসবহুল ভিলা, সেই ছবি দেখিয়েছি, 1% এই থ্রেটের টাকায়, এই দেহ পাচারের টাকায়, টেন্ডার দুর্নীতির টাকায় তৈরি হয়। প্রশ্ন করতে হবে, এবং এই প্রশ্নগুলোই কি অভয়া করেছিল? অভয়া কি এই সমস্ত কিছু জেনেছিল? কোনো পেন ড্রাইভ কি অভয়া নিজের কাছে রেখেছিল? পরবর্তী পর্বে দেখাবো সেই রহস্য সমাধান। একটা ছোট্ট বিরতি নেব এখন।